নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজকে আমি আপনাদের কাছে আবার সেই প্রসঙ্গ, যে প্রসঙ্গটি বা যে বিতর্কটি আমাদের কারোরই পিছু ছাড়ছে না। এবং গতকাল আমার একজন দর্শক লিখেছেন, তুহিন চৌধুরী, উনি কমেন্টস করেন, উনি আমার ভিডিও ফলো করেন। তো উনি লিখেছেন যে হার্দিক পান্ডিয়ার সম্বন্ধে আমি বলেছিলাম যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আরেকটি প্রতিবেদন আমাদের তরফ থেকে থাকবে। তো সেই প্রতিবেদন তুহিন চৌধুরীও জানতে চেয়েছিলেন যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটা প্রতিবেদন করুন। তো তুহিন চৌধুরীর কথা মাথায় রেখে এবং সমস্ত দর্শকদের কথা মাথায় রেখে, যত দর্শক আমার আছে 4.5 লাখের 4,20,000-এর কাছাকাছি দর্শক হয়ে গিয়েছে ইতিমধ্যে, যারা আমাকে রেগুলার ফলো করেন, আমার শর্টস দেখেন, সমস্ত কিছু দেখেন, তাদের জন্য এই প্রতিবেদন। এবং আমি কিন্তু সবসময়ই সমস্ত খবর হয়ে যাওয়ার পরে যেটা গুরুত্বপূর্ণ থাকে সেই এডিটেড পোর্শনটাই আপনাদের কাছে নিয়ে আসি এবং সেখান থেকে সারবর্তা তুলে ধরার চেষ্টা করি। সুতরাং এই প্রতিবেদনটি আপনারা খুব ভালো করে দেখবেন, বুঝবেন এবং তারপরেই আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সেটা আপনারা যথাযথভাবে শেয়ার করবেন এবং লাইক একটা দরকার লাগে। আমরা খেটে তৈরি করি, আমাদের লাইক একটা প্রয়োজন হয়। আরেকটি জিনিস আমি আপনাদেরকে এক্ষুনি বলতে পারছি না, তবে 6টা নাগাদ একটা পোস্ট থাকতে পারে, কমিউনিটি পোস্টের দিকে আপনারা খেয়াল রাখবেন। সেই পোস্টের মাধ্যমে হয়তো এরকম হতে পারে যে আজকে এলএসজি এবং পিবিকেএসের খেলা, যেটা পাঞ্জাব কিংস 11-এর খেলা রয়েছে 7:30 থেকে যেটা শুরু হবে, সেই খেলার লাইভ আমি আপনাদের সঙ্গে থাকার সম্ভাবনা প্রবল আছে। আমার একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা যদি বিশেষ করে ফেলতে পারি তাহলে অতি অবশ্যই আমি লাইভে আপনাদের কাছে আসব এবং তার আগে আমি আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানাবো। ইনস্টাগ্রামেও পোস্ট থাকবে এবং সেটা কমিউনিটি ট্যাবের ক্ষেত্রে কমিউনিটি পোস্টও থাকবে ইউটিউব থেকে। সুতরাং এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আপাতত যা চলছে বিতর্ক, এবং তাতে নানা রকম কথা। হার্দিক পান্ডিয়া কতটা রেসপন্সিবল, আমিও বলেছি হার্দিক পান্ডিয়া যথেষ্টভাবে রেসপন্সিবল। তা হার্দিক পান্ডিয়ার সমর্থনে আজকে 3 জন ব্যক্তি এগিয়ে এসছেন। কারা এগিয়ে এলেন? এগিয়ে এসছেন স্টিভ স্মিথ, এগিয়ে এসছেন রবি অশ্বিন, এগিয়ে এসছেন অ্যাক্টর এবং যার ভীষণ কোভিডে যিনি সবার পাশে ছিলেন সেই সনু সুদ, তিনি এগিয়ে এসছেন। তো 3 জনে হার্দিক পান্ডিয়াকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। এবার ডিফেন্ড করার চেষ্টা করেছেন, তাদের বক্তব্য হচ্ছে হার্দিককে তোমরাই হিরো বানাও, আবার হার্দিককে যে কোনো খেলোয়াড়কে তোমরা জিরো বানাও। এইটা তোমাদের ঠিক না, কারণ হার্দিকটা সেই ভারতীয় দলেরই খেলোয়াড়, সে কিন্তু ভারতেরই খেলোয়াড়, সে কিন্তু বিদেশি কোনো খেলোয়াড় নয়। তাকে এইভাবে ট্রোল করা, এইভাবে বু করা, এইগুলো উচিত নয়। তির্যক মন্তব্য করা কোথাও একটা থামা উচিত বলে সনু সুদ মনে করেন। এবার হচ্ছে প্রত্যেকের বক্তব্য আমি আগে তুলে ধরি, তারপর আমি আমার বিশ্লেষণ বলবো। এবার রবি অশ্বিন বলেছেন যে এরকম ঘটনা আগেও ঘটেছে, একটা ট্রানজিশন পিরিয়ড হয়, সেই ট্রানজিশন পিরিয়ডে সচিন টেন্ডুলকার তো সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে খেলেছেন, আজহারউদ্দিনের অধিনায়কত্বে খেলেছেন, তো সচিন টেন্ডুলকারের অধিনায়কত্বে রাহুল দ্রাবিড় থেকে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সবাই খেলেছেন, বীরেন্দ্র সেহবাগ খেলেছেন, তো হরভজন সিং খেলেছেন, তো প্রত্যেকে খেলেছেন। তো অধিনায়ক একটা টিমে দেখা গেছিল 2007-এ যে 4-5 জন একই টিমে অধিনায়ক ছিলেন, তো তারাও খেলেছেন, কিন্তু তাদেরকে নিয়ে এত বিতর্ক হয়নি। সুতরাং হার্দিকের ক্ষেত্রে এত বিতর্কের কারণ এটা একটা ট্রানজিশন, তাকে সাপোর্ট করা উচিত। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান্সদের উদ্দেশ্যে অশ্বিন তার ইউটিউব চ্যানেলে এই বক্তব্য রেখেছেন এবং তিনি যে এক্সাম্পলগুলো দিয়েছেন, কারা কারা অধিনায়ক ছিলেন, কিভাবে পরপর অধিনায়ক হয়ে এসছে এবং কিভাবে একই টিমে 4-5 জন অধিনায়ক থেকেছেন, তারপরেও কিন্তু খেলার মধ্যে কোনো প্রভাব পড়েনি, টিমের মধ্যে কোনো প্রভাব পড়েনি। একটা প্রভাব পড়েছিল, ধোনির আন্ডারে খেলেছেন সচিন টেন্ডুলকার, ধোনির আন্ডারে খেলেছেন বীরেন্দ্র সেহবাগ, ধোনির আন্ডারে খেলেছেন যুবরাজ সিং, গৌতম গম্ভীর, কে খেলেনি? সবাই খেলেছেন। সুতরাং গৌতম গম্ভীরে তো একসময় অধিনায়কত্ব কেকেআরের হয়ে অধিনায়কত্ব করেছে, তো সেখানেও অনেক বিদেশি, 4 জন বিদেশিকে তো গৌতম গম্ভীরকেও সামলাতে হয়েছে। সুতরাং সব মিলিয়ে যে বিষয়টা অশ্বিন বলতে চেয়েছেন যে এটা একটা অনিল কুম্বলের আন্ডারেও সবাই খেলেছেন। তো ওই রকম টিমে, ওই রকম তারকা খচিত টিমে এতগুলো অধিনায়ক ছিল, তারপরেও কিন্তু সেই যে টিমের মধ্যে যে একাত্মতা সেইটা নষ্ট হয়, সেই ব্যাপারটা নষ্ট হয়। এটা তো সত্যি যে হার্দিক পান্ডিয়া তো ভারতীয় খেলোয়াড়, হার্দিক পান্ডিয়া তো কোনো বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা খেলোয়াড় নয়, এটা ঘটনা। এইবার কথা হচ্ছে যে এরপরে হচ্ছে স্টিভ স্মিথের সঙ্গে কি ঘটেছিল 2018-এ আপনারা সবাই জানেন। তারপরে কিন্তু স্টিভ স্মিথ খুব একটা সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব না দিয়ে তিনি পারফর্ম করেছেন এবং সেটাই স্টিভ স্মিথ বলেছেন যে হার্দিকের এইসব ট্রোলিং ও এত কিছু ব্যাপার এগুলোতে
নজর না দিয়ে এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে রাখা উচিত এবং তার নিজের খেলার প্রতি কনসেন্ট্রেট করা উচিত, তার পারফর্ম করা উচিত। সে যদি পারফরমেন্স করে খেলতে পারে তাহলে কিন্তু আর এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষ ভুলে যাবে বা ফ্যান্সরা ভুলে যাবে। তো এরা স্টিভ স্মিথ কিন্তু ভুক্তভোগী, সেই জায়গা থেকে স্টিভ স্মিথ বললেন, সনি সুদের অ্যাঙ্গেল থেকে বললেন। আর রবি অশ্বিন একদম উদাহরণ দিয়ে কারা কারা অধিনায়ক, কতজন অধিনায়ক, যাদের যাদের নাম করেছেন তারা প্রত্যেকে অধিনায়কত্ব করেছেন এবং প্রত্যেকের আন্ডারে প্রত্যেকে খেলেছে, প্রত্যেকের সঙ্গে তারা থেকেছে, খেলেছে। তাহলে এবারে কেন এরকম হচ্ছে? এইখানেই হচ্ছে প্রশ্ন যে হার্দিককে নিয়ে এত যে সমালোচনা হচ্ছে, এবার হচ্ছে আমি আমার বিশ্লেষণটা বলি। হার্দিককে নিয়ে অনেক সমালোচনা হয়ে গেছে, হার্দিককে নিয়ে সমালোচনা চলছে, কারণ হার্দিকের যে অ্যাটিটিউড, হার্দিকের যে দম্ভ, হার্দিকের যে অহংকার, এই যে যতজনের নাম অশ্বিন বলেছেন, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ, অনিল কুম্বলে, যাদের কথা বলেছেন, MS ধোনি, যাদের কথা সচিন টেন্ডুলকার, রবি অশ্বিন বলেছেন তার ইউটিউব চ্যানেলে, তাদের একজনের মধ্যে সব থেকে বড় গুণ যেটা ছিল, তারা ছিল টিম ম্যান। তাদের কারোর মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল না। প্রথমে এইটা অশ্বিনকে মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে কিন্তু এই ইগোটা কাজ করেনি। যে যখন অধিনায়ক হয়েছে তার জন্য একদম জান লড়িয়ে দিয়েছে সেই টিম। সুতরাং সেই অ্যাটমসফিয়ার, সেই ড্রেসিং রুমের যে অ্যাটমসফিয়ার লাগে সেটা কিন্তু তৈরি করতে হয়, সেটা কিন্তু সবার ক্ষেত্রে তৈরি ছিল যারা দীর্ঘদিন ধরে এরা একসাথে ক্রিকেট খেলে এসছেন। সুতরাং তাদের মধ্যে সেই ব্যাপারটা ছিল না। আর যে সময়ের কথা অশ্বিন বলছেন সেই সময় কিন্তু সেই অর্থে এটা হচ্ছে 17 বছরে পা দিয়েছে IPL, 2008-এ শুরু হয়েছিল। তো অশ্বিন যে সময়ের কথা বলছেন সেটা হচ্ছে 2007, 2006, 2005, 4, 2, 1 ওই সময়কার কথা। তখন কিন্তু IPL শুরু হয়নি, অর্থাৎ তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভারতবর্ষে আবির্ভাব হয়নি। তো ভারতবর্ষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যবে থেকে শুরু হয়েছে এই IPL, তবে থেকে কিন্তু একটা অন্যরকম কম্পিটিশন আছে, অন্যরকম একটা ইগো রয়েছে। এবার প্রসঙ্গ হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া সম্বন্ধে তো ম্যানেজমেন্টও আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু যেটা সবাই একটুখানি এড়িয়ে যাচ্ছে, সবাই হার্দিকের যা দোষ হওয়ার, যা ত্রুটি থাকার, যা হওয়ার, রোহিত শর্মাকে অসম্মান করা, একে অসম্মান করা, তাকে অসম্মান করা, একে ধাক্কা দেওয়া, লাসিত মালিঙ্গাকে, সব হয়ে গেছে। কিন্তু এর মূলে সব থেকে বেশি দায়ী কে? এটার জন্য সব থেকে বেশি যদি কেউ দায়ী থাকে সে তো ফ্র্যাঞ্চাইজি, সে তো নীতা আম্বানি আর আকাশ আম্বানি দায়ী এই ঘটনাটা ঘটার জন্যে। নীতা আম্বানি, আকাশ আম্বানি যখন চেঞ্জ করলো, যখন অধিনায়ক চেঞ্জ করলো, তখন নীতা আম্বানি, আকাশ আম্বানির উচিত ছিল যে পুরো টিমকে নিয়ে, রোহিত শর্মাকে নিয়ে হার্দিকের সঙ্গে বসে মিটিং করা। তারা পয়সার জোরে তারা কিনে নিয়েছে হার্দিককে এবং তারা ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিয়েছে, ক্যামেরন গ্রিনকে নিয়ে নিল RCB। তো এইটার জন্য কেউ কিন্তু নীতা আম্বানি বা আকাশ আম্বানিকে দায়ী করছে না। এটা আমার খুব আশ্চর্য লেগেছে। হার্দিক তো যা করার, যা বলার, যা অসভ্যতম করার, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু হার্দিক করেছে। কিন্তু হার্দিক যদি ট্রোলড হয়, হার্দিকের এগেনস্টে যদি আজকে স্টেডিয়াম থেকে হার্দিক নিয়ে অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, সমস্ত কিছুর জন্যে যে ব্যক্তি, যে ফ্র্যাঞ্চাইজি দায়ী, সেটা কিন্তু এই নীতা আম্বানি এবং আকাশ আম্বানি। তারা কি মনে করেন যে ক্রিকেট খেলাটা যা খুশি নাকি? টাকা থাকলে ক্রিকেট খেলা যায়, টাকা থাকলে টিম কিনে নিলেন আর টিম ক্রিকেট খেললো, এরকম ভাবে হয় না। ক্রিকেটটা তো বুঝতে হবে, ক্রিকেটটা তো শুধু প্লেয়ার দিয়ে জেতা যায় না, ক্রিকেটটা হচ্ছে একটা টিম এফর্ট। এখন ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, ক্রিকেটটা একটা টিম এফর্ট। তো তাদের উচিত ছিল শুরুতেই এই যে আগুনে ঘি ঢালার কাজ, কালকে আমি বলছিলাম আগুনে ঘি ঢালার কাজটা কে করেছে? এই আগুনে ঘি ঢালার কাজটা কিন্তু করেছেন এই নীতা আম্বানি আর আকাশ আম্বানি। তাদের এখন খারাপ লাগছে, মাঠে এই সমস্ত হচ্ছে, খারাপ লাগছে। তো খারাপ লেগে লাভ নেই, বাস্তবটাকে মানতে হবে যে আপনি পয়সা দিয়ে সবকিছু কিনতে পারেন না। পয়সা দিলেই সবকিছু, আপনি ভুরি ভুরি টাকা খরচা করে টিম তৈরি করে আপনি জিততে পারেন না। তাই যদি হতো তাহলে গুজরাট টাইটান্সের তো জেতারই কথা ছিল না যখন হার্দিক গুজরাটের অধিনায়ক ছিলেন। আরেকটা বিষয় যেটা হার্দিকের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেটা হচ্ছে আশিস নেহরা। আশিস নেহরা যতটা ভালোভাবে হার্দিককে বুঝতে পেরেছিলেন এবং যেভাবে হার্দিককে কন্ট্রোল করতেন, নিয়ন্ত্রণ করতেন, হার্দিকের সঙ্গে মিশতেন, হার্দিকের সঙ্গে কথা বলতেন, সেই মেশাটা কোথাও গিয়ে একটা মার্ক বাউচারের পক্ষে সম্ভব হচ্ছে না বা কিরণ পোলার্ডের পক্ষে সম্ভব হচ্ছে না। আর হার্দিকের যেটা আরেকটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে অধ্যত্ব, দাম্ভিকতা। যেহেতু হার্দিক গুজরাট টাইটান্সকে জিতিয়েছে
এবং সেকেন্ড টাইমও হার্দিকের টিম গুজরাট টাইটান্স গেল বড় ফাইনাল খেলেছে, সুতরাং হার্দিক মনে করছে, এবং তারপরে হার্দিককে টি-20 অধিনায়কত্ব করতে দেওয়া হয়েছিল ভারতীয় দলের, সুতরাং সেই জায়গা থেকে আবার হার্দিক মনে করেছে যে আমি যেটা বলবো সেটাই হবে, আমি যেভাবে গুজরাট টাইটান্সকে চালিয়ে এসেছি সেভাবেই চালাবো। সেটা হয় না, একটা টিমে যদি নতুন আবার সে ফিরে আসে 5 বছর বাদে, তাকে সেই সময়টা দিতে হয়, টাইম স্প্যানটা দিতে হয়, তাকে সবার সঙ্গে মেলামেশা করতে হয়, তাকে একটা সবার সঙ্গে কমিউনিকেশনটা ঠিক রাখতে হয়। এখানে কমিউনিকেশনে হিউজ গ্যাপ, এটা তো আকাশ আম্বানি নীতা আম্বানি এর জন্য মূল দায়ী। তো সেই জায়গাটা কেউ সেই জায়গাটাকে কেউ হাইলাইট করছে না, সবাই সেটাকে এড়িয়ে যাচ্ছে। কারণটা কি? সেটাকে এড়িয়ে যাওয়ার কারণটা কি? তারা কি ক্রিকেট বোদ্ধা? আকাশ আম্বানি কি ক্রিকেট বোদ্ধা? নীতা আম্বানি ক্রিকেট বোদ্ধা? কত ক্রিকেট খেলেছে নীতা আম্বানি? গেলবার WPL উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বাই মহিলা টিম জিতেছে, এবারে তারা হেরে গিয়েছে, জিততে পারেনি, তাতে কি হয়েছে? তো নীতা আম্বানি কি রোহিত শর্মা কি নীতা আম্বানির কাছ থেকে ক্রিকেট শিখবে, না আকাশ আম্বানির কাছ থেকে ক্রিকেট শিখবে, নাকি হার্দিক পান্ডিয়া শিখবে? এটা তো শিখবে না। তো তাদের মূল জায়গাটা কি ছিল? যখনই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হার্দিক পান্ডিয়া এরকম একটা শর্ত রেখেছেন, হার্দিক পান্ডিয়া এরকম একটা কথা বলছেন যে আমি কিন্তু ফিরে যেতে চাই, ফিরে আমি তখনই যাব যখন আমি অধিনায়কত্ব পাবো, তখন তারা কমিউনিকেশনটা কেন করলেন না? তারা কেন একসাথে বসলেন না? তারা ভাবতে পারেননি যেরকম একটা হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিম। এবার হার্দিক পান্ডিয়া, আকাশ মাডওয়াল কেন খেলছেন না? 8টা ম্যাচে যার 14টা উইকেট। নেহেল ওয়াদেরা কেন খেলছেন না? তো এইগুলো কে প্রশ্ন করবে? কে নিয়ন্ত্রণ করছে? তারা টিম তৈরি করবেন, কিন্তু তারা টিম কিনতে পারেন। তারা তাহলে তখন কোচের সঙ্গে কথা বলেন কেন? অধিনায়কের সাথে কথা বলেন কেন? কোন প্লেয়ারকে ট্রেড করা হবে, কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে? তো এই কথাগুলো তারা বলেন কেন? তারা রোহিত শর্মার সঙ্গে হার্দিকের তিক্ততার সম্পর্ক তৈরি করে দিয়ে তারা যে পেছন থেকে মজা দেখছেন, এখন ভাবছেন যে এর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে হার্দিক এখন এরকম করছে, এই করছে। সুতরাং হার্দিককে যখন আপনারা নিয়েছিলেন তখন আপনাদের মাথা রাখা উচিত ছিল তাহলে হার্দিককে নিয়ন্ত্রণ করার মতো সেই কোচকেও আপনাদের সঙ্গে নেওয়া উচিত ছিল। কিন্তু আপনারা কোনো কমিউনিকেশন করেননি। আপনাদের টাকা আছে না, টাকা দিয়ে আপনারা কিনেছেন প্লেয়ার। এবার আপনারা ভেবেছেন টাকা দিয়ে প্লেয়ার কিনে ফেললাম, এবার আর কি ক্রিকেটটা তো কিছু নয়, ক্রিকেটটা যে ব্যাগাডুলি লুডোর মতো খেলা। হ্যাঁ, চালবো আর ক্রিকেটে যা ইচ্ছে তাই করব, মাঠে টাকা দিয়ে এত টাকা দিয়ে নিয়ে এসছি, এরকম দুর্দর্শ টিম স্কাই আছে যে টিমে, জসপ্রীত বুমরা ফিরে এসছে, আমরা আরাম করে চ্যাম্পিয়ন হব। এটা ক্রিকেট, এটা অত সহজ জিনিস নয়। আকাশ আম্বানি কতদূর ক্রিকেট খেলেছেন আমার সন্দেহ আছে সেটা নিয়ে। ব্যবসাদার বিশাল হতে পারেন, কোটি কোটি টাকা হতে পারে, সারা পৃথিবীতে নাম, কিন্তু ব্যবসাদার হিসেবে না, ক্রিকেট বোদ্ধা হিসেবে তার কোনো প্রজ্ঞা নেই, তার কিছু নেই। সুতরাং এই যে হার্দিক নিয়ে যে অশ্বিনের যে বক্তব্য, প্রথমে অশ্বিনকে আমি মনে করিয়ে দিলাম এটাই যে অশ্বিন যখনকার কথা বলছেন তখন কিন্তু IPL এর আবির্ভাব হয়নি। IPL এর যখন আবির্ভাব হয়েছে 2 বছর 3 বছরের মধ্যে সবাই কিন্তু IPL থেকে এই যে যতগুলো নাম, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, এরা কিন্তু সবাই কিন্তু সরে গিয়েছেন তখন। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তারা টিম তৈরি করছেন জেতার জন্য। নিশ্চয়ই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এত পয়সা খরচা করে টিম তৈরি করছেন জেতার জন্য, কিন্তু তাদের তো মাথায় রাখতে হবে যে কোথায় সমস্যা হতে পারে। তারা অ্যান্টিসিপেটই করতে পারলেন না, তার মানে তাদের ক্রিকেট নিয়ে প্রজ্ঞাই নেই, তাদের ক্রিকেট নিয়ে কোনো জ্ঞানই নেই। তারা যদি অ্যান্টিসিপেট না করতে পারেন যে এরকম একটা ভবিষ্যতে এরকম একটা সমস্যা হতে পারে, সেই সমস্যাটাকে তৈরি হতে না দেওয়া, আগেই সেই সমস্যার সমাধান করে দেওয়া, তো এটা তো মার্ক বাউচারের একটা পোস্টেই শুরু হয়ে গেছিল এই সমস্যা। তো যতই তো হার্দিক পান্ডিয়ার যেটা দোষ সেটা তো আছেই। হার্দিক পান্ডিয়া হঠাৎ গুজরাট টাইটান্সের অধিনায়ক হওয়ার পর থেকে 4 নম্বরে ব্যাট করতে নামতেন, 5 নম্বরে ব্যাট করতে নামতেন, সেই স্ট্রাইক রেটে খেলছেন না। নিশ্চয়ই হার্দিক পান্ডিয়ার দোষ আছে। হার্দিক পান্ডিয়ার দোষ নিয়ে হার্দিক পান্ডিয়া যা করার হার্দিক পান্ডিয়া করে ফেলেছেন, হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিছু করার নেই। আর দর্শকদের দর্শকরা তো ট্রোল করবে। দর্শকদেরকে ট্রোল করার সুযোগ কে দিয়েছে? দর্শকদেরকে ট্রোল করার সুযোগ যখন যদি আপনি খবরে দেখান বা আপনি যদি একটা ভিডিও পোস্ট করেন, সেখানে যদি আপনি দেখান লসিত মালিঙ্গাকে হার্দিক পান্ডিয়া ধাক্কা মারছে, সচিন টেন্ডুলকার হার্দিক পান্ডিয়াকে কিছু বোঝানোর চেষ্টা করছে, হার্দিক পান্ডিয়া উল্টো দিকে তাকিয়ে আছে, যদি আপনি দেখান এখন রোহিত শর্মা কিছু বলছে হার্দিক পান্ডিয়া পাত্তাই দিচ্ছে না, যদি আপনি দেখান এখন মার্ক বাউচার, করণ পোলার্ড কিছু বলার চেষ্টা করছেন, হার্দিক পান্ডিয়াকে কিছু বোঝানোর চেষ্টা করছেন, হার্দিক পান্ডিয়া সেটাকে ইগনোর করছে, তাহলে তো হার্দিক পান্ডিয়া ট্রোল হবেই। এবার দর্শকদের ক্ষেত্রেও ধৈর্য ধরা উচিত। 2টো খেলা হয়েছে, এখনো 12টা খেলা বাকি।
এখনো 12টা খেলা বাকি। হার্দিকের অধিনায়কত্ব সরে যাওয়া, এই যে গ্রুপ তৈরি হয়ে যাওয়া, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। হার্দিককে যখন আপনারা নিয়েছিলেন তখন আপনাদের টার্গেট করা উচিত ছিল আশিস নেহরাকে নেওয়া। এবার আশিস নেহরা কি কারণে বলেছিলেন তখন যে আমি হার্দিককে ধরে রাখার চেষ্টা করিনি, আমি হার্দিককে ধরে রাখার চেষ্টাই করিনি, কারণ হার্দিকের সঙ্গে আশিস নেহরা যেভাবে ঘর করেছেন, হার্দিকের নারী নক্ষত্র আশিস নেহরা জানেন যে হার্দিককে কন্ট্রোল করতে গেলে যেভাবে কন্ট্রোল করতে হবে সেটা এই মুম্বাই ইন্ডিয়ান্সের কাজ নয়। যার জন্য জানেন যে হার্দিককে সেই আপনাদের একটা ছোট সিনেমার কথা বলি, আপনাদের ধোনি মে মনে আছে, আশা করি ধোনি মে মনে আছে। ধোনি মেতে একটা ডায়লগ ছিল যে এমন মেয়েকে তোমাদের, এমন বলকে তোমাদের গোলপোস্টে পাঠিয়েছি যে তোমাদের মাথা খারাপ করে ছেড়ে দেবে। যারা ধোনি মে দেখেছে তাদের এই ডায়লগটা মনে থাকবে, এটা বিখ্যাত ডায়লগ, যে তোমার গোলে এমন একটি বল পাঠালাম যে তোমার মাথা খারাপ করিয়া দিবে, এটা বলে পাঠানো হয়েছিল। সেই জয়া ভাদুরী অভিনয় করেছিলেন ধোনি মেতে, মনে থাকবে। উত্তম কুমার ছিল, ছিল পার্থ মুখার্জি ছিল, জহর রায় ছিলেন, রবি ঘোষ ছিলেন, সবাই ছিলেন, তোতলা রেফারি তো সবাই ছিলেন। তো এটাও সেরকম হয়েছে, আশিস নেহরা এমন একটা বল পাঠিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে যে মোটামুটি সবাইকে পাগল করে দেবে। এবং তাকে নিয়ন্ত্রণ করতে গেলে যে ধরনের মানসিকতা দরকার, যে ধরনের টেম্পারামেন্ট দরকার, সেটা আশিস নেহরা খুব ভালোভাবে জানে যে হার্দিক পান্ডিয়া সহজে কিন্তু কন্ট্রোল হবে না। এবং এটা জেনে বুঝেই আশিস নেহরা কিন্তু তাকে কনভিন্স করার চেষ্টা করেনি, এটা এখন ক্লিয়ার। তো সুতরাং সবাই হার্দিককে নিয়ে যা বলার বলা হয়ে গেছে, যা করার করা হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান ফ্যান্সরা অত্যন্ত বিরক্ত, তারা যা করার করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সেখানকার পুলিশদেরকে বলেছে যথেষ্ট কড়া হতে, এবং সেক্ষেত্রে যদি সেদিনকে কেউ হার্দিককে ট্রোল করে তাহলে সেক্ষেত্রে তারা গ্রেপ্তারও হতে পারে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সব মিলিয়ে যেটা, যারা এই পুরো বিষয়টার জন্য, পুরো ঘটনাটার জন্য দায়ী, তারা কিন্তু এই নীতা আম্বানি, আকাশ আম্বানি। সুতরাং আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।